ট্রস্কি কিন্তু ইন্টেলেকচুয়াল ক্ষেত্রে একটা বিরাট আবেদন তৈরি করতে সমর্থ হয়েছিল। কিন্তু তোমাদের অনেক বছর ধরে তোমরা কাজ করছো, সেই অর্থে কোনো আবেদন তৈরি করতে ব্যর্থ হচ্ছে কেন ইন্টেলেকচুয়ালি? এইটা এভাবে দেখাটা বোধহয় ভুল। বইমেলায় বইমেলায় ট্রস্কির বই কেমন বিক্রি হচ্ছে? ভালোই বিক্রি হচ্ছে। মানে আমাদের যে বইগুলো আমরা বাংলায় অনুবাদ করেছি, আমরা মূলত আমাদের এখানে রাখি বাংলা অনুবাদ, এবং মোটামুটি যেগুলো আছে ধরুন এই ট্রস্কির পার্মানেন্ট রিভলিউশন, নিরন্তর বিপ্লব, তারপরে অক্টোবরের শিক্ষা, তারপরে ধরে নাও প্যারিকমিউনের শিক্ষা, এবং ভারতে বিপ্লব এবং তার সমস্যাবলী, এরকম বহুবিধ যে প্রবন্ধগুলো আমরা করেছি, অনুবাদ করেছি, সেগুলো আমাদের এখানে রাখা আছে। এবং আমাদের যে পত্রিকা সমকালীন নয়া আন্তর্জাতিক, এবং আমাদের ছাত্র সংগঠনের কর্মীরা বার করছে নয়া দিশা, তারাও ট্রস্কিপন্থী একটা ছাত্র সংগঠন, তাদের পত্রিকা প্রচুর বিক্রি হচ্ছে, আমাদের পত্রিকাটাও বিক্রি হচ্ছে। এক অর্থে আমরা যদি জন রিডের দুনিয়া কাঁপানো 10 দিন পড়ি, তাহলে দেখব রুশ বিপ্লবের দুজন নায়ক রয়েছেন, একজন হচ্ছে ট্রস্কি, একজন লেনিন, আরেকজন হচ্ছেন ট্রস্কি। আবার আমরা যদি দেখি তার রেভলিউশন বিট্রেড এবং তার লিটারেচার অ্যান্ড রেভলিউশনের মতো গ্রন্থাদি, তাহলে দেখব ট্রস্কি কিন্তু ইন্টেলেকচুয়াল ক্ষেত্রে একটা বিরাট আবেদন তৈরি করতে সমর্থ হয়েছিল। কিন্তু তোমাদের অনেক বছর ধরে তোমরা কাজ করছো, সেই অর্থে কোনো আবেদন তৈরি করতে ব্যর্থ হচ্ছে কেন ইন্টেলেকচুয়ালি? এইটা এভাবে দেখাটা বোধহয় ভুল। ট্রস্কি সারা বিশ্বের ক্ষেত্রে ইন্টেলেকচুয়াল একটা আবেদন আছে, কিন্তু আমাদের মতো দেশগুলোতে অন্তত 90-এর দশক অবধি বলা যেতে পারে ট্রস্কি সম্বন্ধে প্রচুর ভুল ধারণা ছিল, এবং তারা সচেতনভাবেই ট্রস্কির বই পড়বে না। এটা অদ্ভুত একটা মানসিকতা। স্ট্যালিনবাদী যারা রাজনীতির কর্মী সমর্থক ছিলেন, মাওবাদী রাজনীতির কর্মী সমর্থক ছিলেন, তারা পড়তেন না। নির্দিষ্ট কিছু ব্যক্তি তারা ট্রস্কির লেখাপড়া পড়তেন। অবশ্যই আরেকটাও কারণ ছিল, তখন ট্রস্কির বই ভারতবর্ষের ক্ষেত্রে এতটা অ্যাভেলেবেল ছিল না। 90 দশকে সোভিয়েত রাশিয়ার পতন এবং ইস্ট ইউরোপের পতন সারা পৃথিবীর মতো ভারতবর্ষ এবং পশ্চিমবাংলার মানুষকেও, যারা বামপন্থী কর্মী, কিছুটা হলেও নতুনভাবে ভাবতে সাহায্য করে। তখন তারা তাদের মধ্যে একটা অংশ ট্রস্কির বই এবং ট্রস্কির লেখাপত্র পড়তে আরম্ভ করে। আমরা যারা 90-এর দশক থেকে ওই সময় ট্রস্কিবাদী রাজনীতি করতাম, এবং আজকে আমরা যদি দেখি এই সময়টার পার্থক্যটা যদি দেখি, তাহলে দেখা যাবে যে আমাদের সংগঠনে একটা বড় অংশ হচ্ছে স্টুডেন্ট ইউথ সেকশন, এবং তারা অ্যাট্রাক্টেড হচ্ছে ট্রস্কি রাজনীতির প্রতি। তারা লেখাপত্র পড়ছে, অনলাইনে ট্রস্কির আজকে লেখাপত্র পাওয়া যাচ্ছে। আমরাও চেষ্টা করছি আমাদের সংগঠনের সামর্থ্যের মধ্যে ট্রস্কির লেখাপত্রগুলো ছড়িয়ে দেওয়ার। এর সামগ্রিক যেটা ফল হয়েছে যে 90 দশক অবধি যেরকমভাবে ট্রস্কিকে একঘরে করে রাখা হয়েছিল, আজকে কিন্তু সেভাবে রাখাটা খুব কঠিন হয়ে দাঁড়াচ্ছে। খুব সুন্দর তুমি বললে। এখানে একটা কথা জিজ্ঞেস করি, যে এই মুহূর্তে তো আমরা দেখি শ্রীলঙ্কায় ট্রস্কাইটরা একভাবে ক্ষমতায় এসছেন, জনতা বিমুক্তি প্যারাগুন। প্রথম কথা, এটা একটা ভুল ধারণা। জনতা বিমুক্তি পেরোমেনা ট্রস্কির সংগঠন নয়, এটা অনেকেরই ভুল ধারণা, এটা ট্রস্কির সংগঠন। এবার ট্রস্কির রাজনীতি অনুযায়ী যদি আমরা বলি, একটা বুর্জোয়া পুঁজিবাদী ব্যবস্থায় সরকারে যাওয়া, এটা সুবিধাবাদ কিংবা সংশোধনবাদ। সে ট্রস্কির নামে ট্রস্কির শিষ্য হিসাবে দাবি করে যাক, লেনিনের শিষ্য দাবি করে যাক, এটা সুবিধাবাদ। ফলে শ্রীলঙ্কায় জেবিএম আসাটাকে আমরা খুব স্বাগত জানাচ্ছি, বিষয়টা এরকম নয়। আমরা শুধু এইটুকুনি বলতে পারি, মানুষ অ্যাকচুয়ালি একটা বিকল্প খোঁজ করছে। বিভিন্ন পুঁজিবাদী দলগুলো তো ব্যর্থ, এমনকি তথাকথিত বামপন্থী দল, স্ট্যালিনবাদী মাওবাদী দল, এরাও ব্যর্থ। এবার এখান থেকে দাঁড়িয়ে বিকল্প একটা রাস্তার দিকে মানুষ ঝুঁকছে,
কিন্তু জেবিএমটা বিকল্প রাস্তা নয়। বিকল্প রাস্তা হচ্ছে সোভিয়েত যে মডেল, রাশিয়ার মডেল, সারা পৃথিবী জুড়ে আজকে পুঁজিবাদী ব্যবস্থাকে উৎখাত করা এবং সোভিয়েত ব্যবস্থা তৈরি করা। পার্লামেন্ট রাজনীতির বিকল্প হচ্ছে সোভিয়েত ব্যবস্থা, এটাই একমাত্র বিকল্প। এবং আমরা আশাবাদী যে শ্রমজীবী মানুষ তার অভিজ্ঞতা সমৃদ্ধ হয়ে আগামী দিনে এদিকেই ঝুঁকবে। কিন্তু দেখে ফ্যাসিবাদের বিপদ রয়েছে। ফ্যাসিবাদ পার্লামেন্টকে ব্যবহার করে ক্ষমতায় চলে আসছে। দেশের সমস্ত সংবিধানে যেটুকু গণতান্ত্রিক অধিকার ছিল তাকে গুড়িয়ে দিচ্ছে। সেই সময় কবে একদিন শ্রমজীবী মানুষ করবেন আমরা এই মুহূর্তে পার্লামেন্টারি রাজনীতির দিকে তাকাবো না, এটা ইউটোপিয়া নয়, মানুষকে ফ্যাসিবাদের সামনে ছেড়ে দেওয়া নয়। প্রথমত এটা বুঝতে হবে যে সংসদীয় ব্যবস্থা তার প্রতি মানুষের মোহ কাটছে বলেই ফ্যাসিবাদের একটা উত্থান ঘটছে। যদি সত্যি সংসদীয় ব্যবস্থার প্রতি মানুষের মোহ থাকতো তাহলে সংসদীয় রাজনীতিকে যারা জোরে সোরে তুলে ধরে মানুষ তাদের দিকে ঝুঁকত, যেটা আমরা দেখেছি কংগ্রেস শাসনকালে ছিল। বিজেপি শুধুমাত্র সংসদীয় রাজনীতির ভেতর দিয়ে পাওয়ারে আসেনি, এইটা ভুল দাও না। ফ্যাসিস্টরা কিন্তু সংসদীয় রাজনীতিতে আসে। সংসদের পাওয়ার স্ট্রাগলে সবচেয়ে ভাইটাল উপাদান তো তাদের, যেমন রাম মন্দির আন্দোলন ছিল তেমনি সংসদীয় রাজনীতি হতো। তারাই তো বলে আপকি বার 400 পার। বিজেপি যদি আমরা দেখি পাওয়ারে এসছে, তাদের যে রিয়াকশনারি পেটি বুর্জোয়া তাদেরকে সংগঠিত করে, হ্যাঁ, গুজরাটের দাঙ্গা তাদের একটা টেস্ট গ্রাউন্ড, সেখানে তারা মুসলিমদের উপরে খুন করেছে, দাঙ্গাকে ব্যবহার করে তারা জিতেছে। তারা হচ্ছে রাম মন্দির আন্দোলনটা গড়ে তুলেছে। এই যে পেটিবুর্জো আন্দোলনগুলো গড়ে তুলেছে, একটা অংশ হিন্দুদের কাছে মনে হয়েছে এটাই হচ্ছে বিকল্প রাস্তা। কিন্তু একই সঙ্গে এটা মনে রাখতে হবে, বিজেপি 10 বছরের সংসদীয় রাজনীতিতে থাকার কারণে একটা বড় অংশ হিন্দু আবার বুঝতে পেরেছে যে বিজেপির রামরাজ্য মানে হচ্ছে তাদের না খেতে পেয়ে মারা যাওয়া, খালি ধর্ম নিয়ে খেলা, কাজ না থাকা। এবং এটা আমরা ভালোভাবে দেখেছি লকডাউনের সময়, যে লক্ষ লক্ষ যে হিন্দু শ্রমিক, আমি মুসলিম শ্রমিকের কথা বাদই দিলাম, হিন্দু শ্রমিক তাদের জীবন কিভাবে বিপর্যস্ত হয়ে গেছিল। আমরা ডিমনিটাইজেশনের সময় দেখেছি কীভাবে ভারতবর্ষে সাধারণ মানুষকে বিপর্যস্ত করেছিল। আর এখন যখন স্যারের নাম করে যে নাগরিকত্ব যাচাইয়ের প্রক্রিয়া চলছে, তাতে সাধারণ মানুষ কিন্তু একটা বড় অংশ শ্রমজীবী মানুষ, তারা কিন্তু বুঝছে বিজেপি বিকল্প নয়। হ্যাঁ, অবশ্যই মধ্যবিত্ত, কিছু উচ্চ মধ্যবিত্ত হিন্দু মানসিকতার মানুষ, তাদের কাছে মনে হতে পারে যে বিজেপির রাজত্বে তারা তো খুব ভালোই আছে, তাদের 2 পয়সা ভালোই কামাই হচ্ছে। কিন্তু সাধারণ শ্রমজীবী মানুষের কিন্তু বিকল্প কিন্তু বিজেপি নয়। একটাই কথা বলি, আজকে শেষ প্রশ্ন, পরে আবার এটা নিয়ে কথা বলবো। ভারতবর্ষে এটা হয়, আমরা 10 জন আছি, হয়তো 10 জনের একটা সংগঠন, আমার মনে হলো আমি 5 জনকে বার করে দিলাম। এখানেও কিছু টসকাইট রয়েছেন, ওই দিকে গেলেও কিছু টসকাইট রয়েছেন। তোমার আসল ডিবেটটা কি? এভাবে দল ভাঙছে কেন? প্রথমত এটা ঠিক, আমি বলছি প্রথমত এটা ঠিক। যদি আজকে শ্রমজীবী মানুষের অগ্রণী অংশ একটা বিপ্লবী কমিউনিস্ট পার্টিতে সংগঠিত হতে পারত, এটা আমাদের চাহিদা। কিন্তু বাস্তব লড়াইয়ে যেটা হয়, বিভিন্ন মতাদর্শগত সংগ্রাম চলে, বিভিন্ন প্র্যাকটিসের সংগ্রাম চলে। হ্যাঁ, এটাও ঠিকই, আমরা যারা ট্রটস্কি সংগঠন করি খুব ছোট দুর্বল হলেও আমাদের মধ্যে অনেকগুলো ভাগাভাগি আছে। আমাদের কাছে মনে হয়েছে একদিকে কুমার রায় বলেছিলেন খণ্ড খণ্ড অখণ্ড, অখণ্ড খণ্ড খণ্ডের বিষয়। না, বিষয়টা এরকম নয়। এখানে সংশোধনবাদী এবং সংকীর্ণতাবাদী যে রাজনীতিগুলো আছে তারই প্রকাশ আমরা বিভিন্ন অন্যান্যদের সকল ট্রটস্কিস্ট অর্গানাইজেশন আমরা দেখছি, তাদের মধ্যে আমরা গেছি। আমরা অরিজিনাল কি অরিজিনাল সেটা তো জনগণ ঠিক করবে। আমরা এটুকুনি বলতে পারি যে আমরা মার্ক্সবাদী লেনিনবাদী রাজনীতির যে শিক্ষাটা নিয়েছি, সেখানে সুবিধাবাদ এবং সংকীর্ণতাবাদ এই দুটোকেই যে ফাইট করে বিপ্লবী রাজনীতিকে এগিয়ে নিয়ে যেতে হবে, তার প্র্যাকটিসটা করার চেষ্টা করছি। একটা জিনিস তো বুঝতেই হবে যে সব কিছুই ফলানো পরিচয়তে। তা আগামী দিনে আমরা প্রতিষ্ঠা লাভ করতে পারবো কিনা, মানে বিপ্লবের দিকে এক কদম এগোতে পারবো কিনা, সেটা ভবিষ্যৎ বলতে পারবে, সেটা আমরা দাবি করছি না।
আমরা এটুকুনি বলতে পারি, সুবিধাবাদ বা সংশোধনের বিরুদ্ধে আমাদের যে লড়াই, সেটুকুনি আমরা জোর গলায় বলতে পারি, সেই লড়াইটা আমরা চালাচ্ছি। ধন্যবাদ। ধন্যবাদ। ফলে বইমেলা জুড়ে ওদিকেও আমরা দেখলাম টস্কাইটদের একটা উপস্থিতি রয়েছে, এখানেও একদল রয়েছেন, তাদের সামনে আমরা কথা বলতে চেষ্টা করলাম, কিন্তু তারা বলছেন এখানে তারা কথা বলবেন না। সুতরাং এই মুহূর্তে টস্কাইট আন্দোলনের ভেতর যে নানা স্রোত আছে, এবং এই স্রোতগুলো কি আদৌ তাত্ত্বিক, নাকি এই স্রোতগুলোর পেছনে অন্য কোনো বিষয় কাজ করছে, সেগুলো নিয়ে আমরা কথা বলবো, আলোচনায় নিশ্চয়ই যাব। তবে আমি এখনও বলছি যে ভারতীয় বামপন্থী আন্দোলনে সমস্ত মত পথ এবং সমস্ত যুক্তিকে সঙ্গে নিয়ে চলার ক্ষমতা অর্জন করতে হবে।